সবাইকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য স্বাগতম তোমাদেরকে। তো দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাসায়নিক বন্ধনের। প্রশ্নটা কি, এক্স, ওয়াই এবং ই তিনটি মৌল, পৃথক পৃথক মৌল। এখানে এক্স, ওয়াই, ই হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহৃত। এক্স এর পারমাণবিক সংখ্যা 11, ওয়াইয়ের 16 এবং ইর হচ্ছে 17। এই পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা মৌলকে শনাক্ত করব। কারণ একটা মৌলকে কি দিয়ে শনাক্তকরণ করা হয়? পারমাণবিক সংখ্যা দ্বারা। 118টা মৌলের পারমাণবিক সংখ্যা কত রকম? 118 রকম। এই জন্য এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সুতরাং এক্স মৌলটি সোডিয়াম। ওয়াই কত? 6, এর মানে ওয়াই মৌলটি কার্বন। অ্যান্ড ই 17 হচ্ছে ক্লোরিন। এখন এখানে কিছু আমি ক নম্বর প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবা, তোমাদেরকে পড়ানো হয়েছে। গাঠনিক সংকেত, যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা বা যোজনী, সুপ্ত যোজনী, রাসায়নিক বন্ধন, নিঃসঙ্গ যুগল ইলেকট্রন মানে লোন পেয়ার ইলেকট্রন, পারমাণবিক শ্বাস, সঞ্চরণশীল ইলেকট্রন, ধাতব বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, পোলার যৌগ কাকে বলে? এটা তোমরা পড়ে ফেলবা। খ নম্বরে আসো। খ নম্বরে বলা হচ্ছে অক্সিজেন ও ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ও যোজনী একই নয় কেন? হ্যাঁ, এটা একটু তোমাদেরকে আলোচনা করা হোক। তারপরে এরকম আরো অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা দেখে নিবা। গ নম্বর হচ্ছে E2 মানে ক্লোরিন Cl2 অণুর গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। আর এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ, এক্স ও ই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ওয়াই এবং ই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয় না। এটা গ এবং ঘ। তাহলে আমরা খ নম্বর কোশ্চেনটা একটু আলোচনা করে নিই। অক্সিজেন ও ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ও যোজনী একই নয় কেন? এগুলো তোমাদেরকে ক্লাসে কিন্তু অনেক আলোচনা করা হয়েছে। তো সুতরাং আমরা দেখি গ নম্বর, খ নম্বর প্রশ্নটা একটু আলোচনা করে নিই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অক্সিজেন এবং ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজনী একই নয় কেন? রেডি ডিয়ার স্টুডেন্ট? অক্সিজেন 8, ইলেকট্রন বিন্যাস কি? 2, 6। তাহলে কোন মৌলের পরমাণুর সর্ববহিস্থ স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। তাহলে অক্সিজেনের বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন? অক্সিজেনের বহিস্থ স্তরে ইলেকট্রন হচ্ছে 6টি। সুতরাং দেখো, অক্সিজেনের বহিস্থ স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তাহলে এর স্তর হলো 2টা, 1, 2। দেখো তো, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হলো 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? 6টি। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6। আর অক্সিজেন মৌলটিকে বহিস্থ স্তরে অষ্টক অর্জনের জন্য 2টি ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাই তার যোজ্যতা বা যোজনীগত 2। তাহলে অধাতব মৌলের যোজনী কেমনে বের করতে হয়? বহিস্থ স্তরে যত ইলেকট্রন থাকবে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়ন এর অবস্থা প্রাপ্ত হতে, অর্থাৎ অষ্টক অর্জন করতে তার 2 ইলেকট্রন প্রয়োজন হবে, তাই তার যোজনীগত 2। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6, বাট তার যোজ্যতা কত? 2। সুতরাং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজনী একই নয়। নেক্সট, আবার বলা হলো ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ও যোজনী একই নয় কেন? তাহলে ফ্লোরিনের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি। ফ্লোরিনের হচ্ছে 9, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 7। ডিয়ার স্টুডেন্ট, তাহলে ফ্লোরিনের সর্ববহিস্থ স্তরে কতটি ইলেকট্রন? 7টি। সুতরাং ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 7। আর অষ্টক অর্জন করতে হলে ফ্লোরিনকে 1টি ইলেকট্রন গ্রহণ করতে হয়। প্রত্যেকটা মৌলই তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। একটা মৌলের বহিস্থ স্তরে স্থিতিশীলতা অর্জনের জন্য ধাতব মৌলকে ইলেকট্রন ত্যাগ করতে হয় আর অধাতব মৌলকে ইলেকট্রন গ্রহণ করতে হয়।
তাহলে অষ্টক অর্জনের জন্য যত সংখ্যক ইলেকট্রন দান বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে হয় তত সংখ্যক ইলেকট্রন উক্ত মৌলের কি হয়, যোজনী হয়। তাহলে ফ্লোরিনের বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 7টি, অষ্টক অর্জনের জন্য তাকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাই ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 7 হলেও তার যোজ্যতা বা যোজনী কত, 1। সুতরাং ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজনী একই নয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বা পটাশিয়াম এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজনী একই হবে কেন? লক্ষ্য করো, আমরা সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম হচ্ছে 11। প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি? 8টি। তৃতীয় শক্তি স্তরে তার ইলেকট্রন থাকে কয়টি? 1টি। তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কাকে বলে? কোন মৌলের পরমাণুর সর্ববহিস্থ স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা দেখি সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন থাকে? দেখো তো, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বলো সবাই? 8টি। এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন তার কয়টি? তাহলে সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 1। সুতরাং সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? 1। আর এই সোডিয়াম মৌলটিকে অষ্টক অর্জনের জন্য বহিস্থ স্তর থেকে একটি ইলেকট্রন কি করতে হবে? ত্যাগ করতে হবে। তাই তার যোজনী বা যোজ্যতাও কত? 1। সুতরাং সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজনী একই রকম হবে। আবারও বলছি, সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন? 1টি। তাই তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? 1। অষ্টক অর্জনের জন্য সোডিয়ামকে সর্ববহিস্থ স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাই সোডিয়ামের যোজনী কত হবে? 1 হবে। সুতরাং সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজনী একই রকম হবে। এমনইভাবে আমরা দেখি ক্যালসিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা কত বলো? 20। তার ইলেকট্রন বিন্যাস কি? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8, চতুর্থ শক্তি স্তরে কত? 2। তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে? সুতরাং সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 হবে। অষ্টক অর্জনের জন্য সোডিয়ামকে 2 ইলেকট্রন দান করতে হবে না গ্রহণ করতে হবে? দান করতে হবে। তাহলে অষ্টক অর্জনের জন্য বহিস্থ স্তরে, এই যে অষ্টক অর্জনের জন্য ক্যালসিয়ামকে 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাই তার যোজনী কত? 2। সুতরাং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজনী একই হবে। তাহলে আমি আরেকবার বলি, কোন মৌলের পরমাণুর সর্ববহিস্থ স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। এখানে অক্সিজেনের সর্ববহিস্থ স্তরের 6টি ইলেকট্রন থাকায় অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6। অষ্টক অর্জনের জন্য অক্সিজেন মৌলটিকে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাই তার যোজনী কত? 2। তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6 হলেও তার যোজ্যতা কত? 2। এর মানে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজনী একই নয়। এমনই ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে? এই জন্য তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? 2। অষ্টক অর্জনের জন্য ক্যালসিয়ামকে 2টি ইলেকট্রন কি করতে হবে? দান করতে হবে। এই জন্য ক্যালসিয়ামের যোজনী কত? 2। সুতরাং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজনী বা যোজ্যতা একই রকম। তাহলে মৌলের পরমাণুর সর্ববহিস্থ স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। আর বহিস্থ স্তরে, অর্থাৎ একটা মৌলকে অষ্টক অর্জনের জন্য বহিস্থ স্তর থেকে যত সংখ্যক ইলেকট্রন দান করবে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে তত সংখ্যক ইলেকট্রন উক্ত মৌলের কি হবে? যোজ্যতা বা যোজনী হবে। ধাতব মৌলকে অষ্টক অর্জনের জন্য বহিস্থ স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে হয়। আর অধাতব মৌলকে অষ্টক অর্জনের জন্য বহিস্থ স্তরে ইলেকট্রন গ্রহণ করতে হয়। এই যত সংখ্যক ইলেকট্রন দান বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে একটি মৌল অষ্টক অর্জন করবে তত সংখ্যক ইলেকট্রন হবে উক্ত মৌলের যোজনী। আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হয় কেন? তড়িৎ বিশ্লেষ্য কি? যেসব তরল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুতের পরিবহন হয় এবং সেই সাথে তার রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়?
তড়িৎ বিশ্লেষ্য। কোশ্চেনটা এভাবে হতে পারে যে এই সব যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? তাহলে তড়িৎ বিশ্লেষ্য মানে কি? যে সকল তরল তড়িৎ পরিবহন করে সেই সব তরলকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। এই কোশ্চেনের উত্তর তোমরা কেমনে করবা দেখো। তাহলে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তোমাদেরকে একটা বিষয় জানতে হবে যে সোডিয়াম ক্লোরাইড, আচ্ছা একটা কথা আগে শোনো, এই কোশ্চেনের উত্তর কিভাবে করবে তোমরা খেয়াল রাখবা। কোনো একটা তরল পদার্থে যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের মতো বিমুক্ত আয়ন থাকে, ওই তরল কি হবে? তড়িৎ বিশ্লেষ্য হবে। আর যে তরলের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন নাই, সে তরল তড়িৎ পরিবহন করবে না। আমরা আগেই জেনেছি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, এর মানে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করে। তাহলে আয়নিক যৌগের জলীয় দ্রবণে অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে, তাই আয়নিক যৌগের জলীয় দ্রবণ কি হয়? তড়িৎ বিশ্লেষ্য হয়। বাট সমযোজী যৌগ কি জলীয় দ্রবণে দ্রবীভূত হয়? সাধারণত সমযোজী যৌগ জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না, এর মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করতেও পারে না, তাই সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হতে পারে না। কিছু ব্যতিক্রম আছে, পোলার যৌগের কিছু ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, আমি আবারও বলছি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হয় কেন? এর অ্যান্সার আমরা কেমনে লিখব? খুবই সোজা। যেমন সোডিয়াম ক্লোরাইড পানিতে আয়নিত হয়ে বা দ্রবীভূত হয়ে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে, সেই সাথে পানি আয়নিত হয়ে প্রোটন ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, সোডিয়াম ক্লোরাইড dissolve in water to produce sodium ion and chloride ion. Take a look on the board. Sodium chloride dissolve in water to produce sodium ion and chloride ion. সেই সাথে পানিও আয়নিত হয়ে যায়, পানিও আয়নিত হয়ে প্রোটন তৈরি করে আর কি হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। দেখো তো ডিয়ার স্টুডেন্ট, সোডিয়াম ক্লোরাইড পানিতে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো, সেই সাথে পানিও আয়নিত হয়ে প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এর মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন, ক্লোরাইড, প্রোটন এবং হাইড্রোক্সিলের মতো অসংখ্য কি থাকে? বিমুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা, তরলের বিমুক্ত আয়ন থাকে, কি বলবো? ইলেকট্রন না, কি বিমুক্ত আয়ন থাকে। তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হয়। যে কোনো আয়নিক যৌগ পানিতে কি করবে? ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে, সেই সাথে পানিও আয়নিত হয়ে প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। তাই আয়নিক যৌগের জলীয় দ্রবণ কি হবে? তড়িৎ বিশ্লেষ্য। লাইক সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হবে কেন? সোডিয়াম ক্লোরাইড পানিতে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে, সেই সাথে পানিও আয়নিত হয়ে কি উৎপন্ন করবে? প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অসংখ্য বিমুক্ত আয়ন থাকায় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য। আশা করি বুঝতে পেরেছ। এমনইভাবে সবাই তাকাও এদিকে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ কি তড়িৎ বিশ্লেষ্য? দেখো সবাই, সোডিয়াম হাইড্রোক্সাইড is dissolved in water, completely dissolved in water to produce sodium ion and hydroxyl ion. সেই সাথে পানিও আয়নিত হয়ে কি উৎপন্ন করে বলো? পানি আয়নিত হলে প্রোটন তৈরি করবে আর হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন, হাইড্রোক্সিল এবং প্রোটনের মতো অসংখ্য কি থাকে? বিমুক্ত আয়ন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে থাকে। তাই সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ কি? তড়িৎ বিশ্লেষ্য। এর মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য।
অনেক পরিমাণে বিদ্যুৎ পরিবহন হয় এখানে। এমনইভাবে আবার যদি বলি সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হয় কেন, আরেকটা কথা বলে রাখি, বিশুদ্ধ পানি বিদ্যুৎ কুপরিবাহী। বলো তো সবাই, বিশুদ্ধ পানি যেসব পদার্থের মধ্য দিয়ে সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন হতে পারে সেই সব পদার্থকে কি বলা হয়? বিদ্যুৎ কুপরিবাহী। বিশুদ্ধ পানি বিদ্যুৎ কুপরিবাহী। আমরা বুঝবো যে তরলে যত বেশি বিমুক্ত আয়ন থাকবে, যত বেশি ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকবে, সেই তরল তত বেশি তড়িৎ বিশ্লেষ্য হবে। যে তরলে যত বেশি বিমুক্ত আয়ন থাকবে সেই তরল তত বেশি তড়িৎ বিশ্লেষ্য বা বিদ্যুৎ পরিবহন এর ক্ষমতা থাকবে। যেমন ওই ক্লাসে যাও, বই। ডিয়ার স্টুডেন্ট, এইদিকে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, যা বলতেছিলাম, বিশুদ্ধ পানি বিদ্যুৎ কুপরিবাহী, কেননা বিশুদ্ধ পানিতে প্রোটন এবং হাইড্রোক্সিলের মতো বিমুক্ত আয়ন অতি নগণ্য পরিমাণে থাকে, তাই বিশুদ্ধ পানি বিদ্যুৎ কুপরিবাহী। তাহলে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণের জন্য বা বিশুদ্ধ পানি থেকে বিদ্যুৎ পরিবহনের জন্য ওখানে কি যোগ করতে হয়? শক্তিশালী সালফিউরিক অ্যাসিড যোগ করতে হয় বা অন্যান্য অ্যাসিড যোগ করতে হয়। শক্তিশালী অ্যাসিড কাকে বলে? যে অ্যাসিড জলীয় দ্রবণে কমপ্লিটলি আয়নিত হয়ে বিপুল পরিমাণে কি উৎপন্ন করবে? প্রোটন উৎপন্ন করবে, তাকে আমরা কি বলবো? তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। এমনই সালফিউরিক অ্যাসিড একটি কি শক্তিশালী অ্যাসিড। তাহলে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণের জন্য বা বিশুদ্ধ পানির মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন বাড়ানোর জন্য সেখানে কি যোগ করতে হয়? শক্তিশালী সালফিউরিক অ্যাসিড যোগ করতে হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য কেন? এই যে সালফিউরিক অ্যাসিড is dissolved in water, completely dissolved in water to produce large number of proton and sulfate ion উৎপন্ন করে। সেই সাথে পানিও আয়নিত হয়, পানি আয়নিত হয়ে প্রোটন, পানি আয়নিত হয়ে প্রোটন উৎপন্ন করবে আর কি হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। এই ডোন্ট রেইজ ইউর ভয়েস, টেক এ লুক অন দ্য বোর্ড। রেডি? সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে প্রোটন তৈরি করে আর কি সালফেট। লক্ষ লক্ষ কোটি কোটি যদি সালফিউরিক অ্যাসিড যোগ করি পানিতে, অণু, কথার কথা, সবগুলো অণুই এইভাবে কি হবে? আয়নিত হবে। এই জন্য বলা কমপ্লিটলি ডিজলভ ইন ওয়াটার টু প্রডিউস লার্জ নাম্বার অফ প্রোটন। সেই সাথে পানিও আয়নিত হয়ে প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে অসংখ্য বিমুক্ত আয়ন থাকে, তাই সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্যের মানে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে আমি আবার বলছি, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করা হয় না কেন বা বিশুদ্ধ পানির মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না কেন? বলো দেখি। বিশুদ্ধ পানিতে বিমুক্ত আয়ন মানে প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন এর পরিমাণ খুবই কম থাকে, তাই বিশুদ্ধ পানির মধ্য দিয়ে বিদ্যুতের পরিবহন তেমন হয় না, মানে বিদ্যুৎ কুপরিবাহী। তাহলে বিশুদ্ধ পানিতে যখন শক্তিশালী সালফিউরিক অ্যাসিড যোগ করি, শক্তিশালী সালফিউরিক অ্যাসিড বিশুদ্ধ পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে অধিক পরিমাণ প্রোটন এবং সালফেট আয়ন তৈরি করবে। সেই সাথে পানিও আয়নিত হয়ে প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। ফলে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বিমুক্ত আয়নের পরিমাণ ব্যাপক হয়। এজন্য সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ কি তড়িৎ বিশ্লেষ্য। এরকম আমি যে তোমাদেরকে বই দিয়েছি, এই চ্যাপ্টারের শীট দিয়েছি, শীটের মধ্যে দেখবা এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে সাজানো আছে। ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেন গ নম্বর দেখো। গ নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? গ নম্বর, E2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। E2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া কি ব্যাখ্যা করো। ওকে, নেক্সট কোশ্চেন, এইদিকে তাকাও। E2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকে ই মৌলটি, দেখো তো ডিয়ার স্টুডেন্ট, উদ্দীপকে ই মৌলটি হচ্ছে ক্লোরিন। তাই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, সুতরাং মৌলটি হচ্ছে কি ক্লোরিন। তাহলে ক্লোরিন মৌলের এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখবো একটু লক্ষ্য করো। তাই উদ্দীপকে উল্লিখিত ই মৌলটি কি ক্লোরিন। ক্লোরিন একটি অধাতব মৌল। এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 287। তাহলে বহিস্থ স্তরে 7টি ইলেকট্রন আছে।
আমরা জানি দুটি অধাতব মৌল সর্ববহিস্থ স্তর থেকে সমসংখ্যক যোজ্যতা ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে কি বলে? সমযোজী বন্ধন বলে। তাহলে দুটি ক্লোরিন পরমাণু তার সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে 7, তার একটি করে ইলেকট্রন শেয়ার করে, বহিস্থ স্তর থেকে একটি করে ইলেকট্রন শেয়ার করে অষ্টক অর্জনের মাধ্যমে ক্লোরিন অণু গঠন করে। ক্লোরিন একটি কি? সমযোজী অণু। কি অণু? সমযোজী অণু। তাহলে কিভাবে এর গঠন হবে একটু লক্ষ্য করো তোমরা। এই যে দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, কেউ কথা বলবে না। এই যে ক্লোরিনের হচ্ছে 17, 2, 8, 7। ক্লোরিনের আউটার মোস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রন 7। এই 7টি ইলেকট্রনের মধ্য হতে অষ্টক অর্জনের জন্য কয়টা বাকি? তাহলে ক্লোরিন 7টার মধ্যে বহিস্থ স্তরে 7টা ইলেকট্রনের মধ্যে কয়টি ইলেকট্রন শেয়ার করবে? একটি। আর বাকি কয় জোড়া রইল? 3 জোড়া। যে তাহলে বন্ধন গঠনের পর যে জোড় সংখ্যক ইলেকট্রন অবশিষ্ট থাকে তার নাম কি? নিঃসঙ্গ যুগল ইলেকট্রন। তাহলে আমরা দেখি এখানে ক্লোরিনের 7টি ইলেকট্রনের মধ্যে হতে ক্লোরিন কিন্তু একটি ইলেকট্রন শেয়ার করবে, এই যে 1 ইলেকট্রন শেয়ার করলো, আর বাকি 3 জোড়া ইলেকট্রন তার অবশিষ্ট রইল। প্লাস আরও একটি ক্লোরিন কয়টি ইলেকট্রন শেয়ার করবে বলো? একটি। আর বাকি 3 জোড়া ইলেকট্রন তার কি থাকলো বলো? অবশিষ্ট রইল। এই যে অবশিষ্ট ইলেকট্রনকে বলা হয় মুক্তজোড় ইলেকট্রন। আচ্ছা, দুটি ক্লোরিন পরমাণুকে যদি আমরা, তাহলে দুটি ক্লোরিন পরমাণু তাদের এই যে এই ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করলো, এই ক্লোরিন একটি ইলেকট্রন শেয়ার করলো, আর এর 3 জোড়া অবশিষ্ট রইল। এই ক্লোরিনেরও 3 জোড়া ইলেকট্রন কি রইল? অবশিষ্ট রইল। তাহলে দেখো তো এখানে ক্লোরিনের অষ্টক অর্জন হয়েছে না বলো? এই ক্লোরিনেরও কি হয়েছে বলো? অষ্টক অর্জন হয়েছে। অর দেখো ক্লোরিন এই যে সমযোজী বন্ধন, এই যে তাহলে ক্লোরিন 7টি ইলেকট্রনের মধ্যে হতে একটি ইলেকট্রন শেয়ার করেছে, আর একটি ক্লোরিন একটি ইলেকট্রন শেয়ার করেছে। তাহলে দুইটা ক্লোরিন একটি করে ইলেকট্রন শেয়ার করে এই যে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে ক্লোরিন অণু গঠন করলো। অর এটাকে আমরা Cl2 এটা লিখতে পারি। তাহলে দুটি ক্লোরিন পরমাণু তাদের সর্ববহিস্থ স্তর থেকে একটি করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে ক্লোরিন অণু তৈরি হয় বা গঠিত হয়। এইভাবে ডায়াগ্রাম কিন্তু দিতে হবে। এই যে উভয় পরমাণুই অষ্টক অর্জন করেছে এটাকে বলা হয় অষ্টক নিয়ম। কি নিয়ম? অষ্টক নিয়ম। তাহলে এই যে সমযোজী বন্ধন গঠন কোন নিয়মে হলো? এটা সমযোজী বন্ধন গঠনের অষ্টক নিয়ম। এটাকে আবিষ্কার করেছে বিজ্ঞানী লুইস। এটাকে আমরা লুইস মতবাদও বলতে পারি। সমযোজী বন্ধন গঠনের লুইস মতবাদ। আরও একটি সমযোজী বন্ধন গঠনের নিয়ম আছে, সেটা হচ্ছে রুল অফ 2, 2-এর নিয়ম অনুসারে। তাহলে এইভাবে ক্লোরিন অণু গঠিত হয়। ওকে, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো তো? ইয়েস, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ডিয়ার স্টুডেন্ট, এইদিকে লক্ষ্য করো। নেক্সট কোশ্চেন, ঘ নম্বর, এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ। এই যে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হলে ওয়াই ও ই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয় না কেন? আচ্ছা, আমরা দেখি এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ কি হয়। ওকে, এটা একটু ছোট করে রাখি এখানে, এটা তো আর দেখার দরকার নাই, তোমরা তো খাতায় তুলে নিয়েছো সবাই। রেডি? তাহলে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ, তাহলে এক্স যৌগটি কি? এক্স যৌগটি হলো, এক্স যৌগটি কি আর ওয়াই যৌগটি কি? হ্যাঁ, আর হলো ই যৌগটি হলো 17 মানে ক্লোরিন। তাহলে এক্স ও ই দ্বারা গঠিত যৌগ, তাহলে এক্স এবং ই দ্বারা গঠিত যৌগ এইভাবে লিখতে হবে। উদ্দীপকে উল্লিখিত এক্স ও ই মৌল যথাক্রমে সোডিয়াম এবং ক্লোরিন। মৌলদ্বয়ের সমন্বয়ে গঠিত যৌগ কি? সোডিয়াম ক্লোরাইড। তাহলে উদ্দীপকে উল্লিখিত ই এক্স এবং ই দ্বারা গঠিত যৌগ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম মেটাল আর ক্লোরিন কি? নন মেটাল। সোডিয়াম ধাতব মৌল এবং ক্লোরিন কি? অধাতব মৌল। ধাতু এবং অধাতু তাদের সর্ববহিস্থ স্তর। তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন দান এবং গ্রহণের ফলে আয়নিক বন্ধন গঠিত হয়।
সোডিয়াম মৌলটি তার সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন দান করে সোডিয়াম আয়নে পরিণত হয়। পক্ষান্তরে ক্লোরিন ওই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড যৌগটি কি যৌগ বলো? আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। এই আয়নিক যৌগ পানিতে দ্রবীত হবে কেন? আমি আগেই বলেছি পানি একটি পোলার যৌগ। আবার বলো, পানি কোন ধরনের যৌগ? পানি একটি পোলার যৌগ। এই যে দেখো, পানিতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক আয়ন থাকে। তো পানিতে যদি আমরা আয়নিক যৌগ যোগ করি, যেমন সোডিয়াম ক্লোরাইড, আয়নিক যৌগ যদি আমরা যোগ করি, তাহলে আয়নিক যৌগের ধনাত্মক চার্জ থাকে আর কি ঋণাত্মক আয়ন থাকে। তাহলে পানি একটি পোলার কম্পাউন্ড, কেননা পানিতে আংশিক ধনাত্মক হাইড্রোজেন প্রান্ত এবং আংশিক ঋণাত্মক অক্সিজেন প্রান্ত থাকে। পানিতে আয়নিক যৌগ যোগ করলে আয়নিক যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন পানির বিপরীত আয়নকে আকর্ষণ করবে, তাই আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে। কিন্তু আবার বলা হয়েছে যে এই যে কোশ্চেন, যে ওয়াই এবং ই দ্বারা গঠিত যৌগ, তাহলে ওয়াই এবং ই দ্বারা গঠিত যৌগ, এটার নাম কি হবে? কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড একটি সমযোজী যৌগ। এই কার্বন টেট্রাক্লোরাইড নন পোলার বা অপোলার সমযোজী যৌগ। এখানে কোনো আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক আয়ন থাকে না, তাই পানির বিপরীত আয়নকে আকর্ষণ করার মতো যথেষ্ট ক্ষমতা কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে নেই, তাই কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হতে পারে না। আমি আবারও বলছি, সোডিয়াম ক্লোরাইড ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড। এই সোডিয়াম ক্লোরাইড পানিতে যদি আমরা যোগ করি, তা যেহেতু পানি একটি পোলার কম্পাউন্ড, পানিতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আয়ন থাকে, সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ পানিতে যোগ করলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এই দুইটা আয়ন পানির বিপরীত আয়নকে আকর্ষণ করবে, তাই আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। পক্ষান্তরে কার্বন টেট্রাক্লোরাইড একটি নন পোলার সমযোজী যৌগ। এই যৌগটি পানিতে যোগ করলে পানির ধনাত্মক এবং ঋণাত্মক আয়নকে আকর্ষণ করার মতো যথেষ্ট ক্ষমতা কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগের মধ্যে নাই, তাই কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে না। তবে এর আরও একটা ব্যাখ্যা আছে, এটা বড় ক্লাসের ব্যাখ্যা, এইচএসসিতে উঠলে পড়ানো হয়। সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত হয় না কেন? ওটা অন্য ব্যাখ্যা। তোমাদের জন্য এইটুক ব্যাখ্যাই লাগবে যে কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ, এটা এর মধ্যে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন নাই, তাই পানির বিপরীত আয়নকে সে আকর্ষণ করতে পারবে না। সুতরাং এইভাবে এই কোশ্চেনের উত্তর দিতে হবে তোমাদের। এই যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না কেন, এই প্রশ্নের উত্তরের জন্য আমার একটা ভিডিও আছে, তোমরা এটা দেখে নিবা। তোমাদের গ্রুপের মধ্যে এই ভিডিওটি আমি কিন্তু সেন্ড করে দিয়েছি অলরেডি, অথবা আমার ইউটিউব চ্যানেল অথবা আমার গ্রুপেও যদি তোমরা চেক করো, তাহলে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে।